আমার যে বিষয়টা নিয়ে কৌতূহল তৈরি হয় সেটা হচ্ছে যে বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধুকে আসলে কিভাবে স্মরণ করা হবে। আহ, একজন খুব রোমান্টিক স্বাধীনতা সংগ্রামী হিসাবে, একজন ব্যর্থ রাষ্ট্রনায়ক হিসাবে, নাকি সফল রাষ্ট্রনায়ক হিসাবে, নাকি যিনি স্বাধীনতা এনেছেন একটি দেশের জন্য, তাকে যে আহ, 3.5 বছরের মাথায় তার দেশে খুন হয়ে যেতে হলো, সেই নির্মমতার একটা ট্রাজিক একজন ক্যারেক্টার হিসেবে আপনি আসলে হুম। বিশ্ব রাজনীতি আসলে তাকে কিভাবে মনে করেন? তার কোনো রাজনৈতিক আদর্শ কি এরকম আছে যেটা আসলে অন্য কেউ স্মরণ করতে পারে, বা মানে ওয়ার্ল্ড পলিটিক্সের ক্ষেত্রে যে স্মরণযোগ্য, তিনি এরকম কি মনে করা যেতে পারে? বাংলাদেশ তো তখনকার দিনে খুব মুশকিল একটা অবস্থায় ছিল, এবং শেখ মুজিবুর রহমান বলুন বা যাই যাই বলুন, যারই নাম করুন, মানে বাংলাদেশকে সামলানো তখনকার দিনে খুব সহজ ব্যাপার ছিল, আমরা তো কিছুতেই বলতে পারবো না। রাইট। তা ওনার যে ধরনের রাজনৈতিক ভুলভাল যেগুলো ছিল, যদি মানে যদি সেরকম ভাবে মনে করি, অনেকে ওনাকে আদর্শ মেনে বলবে যে ওনার কোনো ভুল কখনো হয়নি, সে আমি সেই পন্থার লোক নই। আমি বলবো নিশ্চয় কিছু কিছু ক্ষেত্রে উনি কিছু ভুলও করেছেন, কিন্তু তবুও আমি ওনার ভিতরে যে সাহস দেখেছি, যে মানে দেশের নায়কের একটা একটা জোরালো চরিত্রের যে আভাস পেয়েছি ওনার মধ্যে, এটা কিন্তু স্মরণীয়, এখনো স্মরণীয়। আমি আশা করি যে বিশ্ব রাজনীতি, বিশ্ব ইতিহাস ওনাকে এইভাবে স্মরণ করবে, কিন্তু ভুলভালগুলো লুকিয়ে না রেখে। আমি বলবো যে ক্ষমতা হাতে আসার পর উনি এমন কিছু নির্ণয় নিয়েছিলেন যেগুলোর ফলে দেশটা একাধিকার একাধিকার দিকে যাচ্ছিল পুরোপুরি। মানে কাগজপত্র বন্ধ করা, হ্যাঁ, এই জনসাধারণের উপর নানান নিয়ম বসানো, এগুলো তো আসলে ডিক্টেটরের কাজ। আহ, সেটা শেখ মুজিবের চরিত্রে ছিল কিনা আমি জানি না, আমার মনে হয় অতটা ছিল না। এটা মানে দায়বদ্ধ হয়ে এরকম করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু আম, এগুলো না দেখে তো লাভ নেই, এগুলো আমাদের হিসেবে আনতে হবে। ওকে। কিন্তু তবুও ওনার সবচেয়ে বড় কীর্তি আমি ওনার সাহসের ভিতরে দেখছি। আর সেই আগেও বলেছি এই কথাটা, ওনার সেই আহ, রমনা ময়দানে সেই বিখ্যাত ভাষণটা, 7ই মার্চে ভাষণ। বক্তৃতাটা আমি শুনলেই মানে মাইন্ড আমার ব্লোয়িং। গায়ে কাঁটা দেয় মাইন্ড সত্যি। ব্লোয়িং, হ্যাঁ। হুম। হ্যাঁ, সত্যি সত্যি মাইন্ড ব্লোয়িং। আর এইভাবে ওনাকে স্মরণ করা উচিত। একটা ব্যাপার নিশ্চয় আকাঙ্ক্ষিত নয়, সেটা হলো যে আমরা শেখ মুজিবকে মানে দলীয় রাজনীতির ভিতরে এনে নিই। ওকে। আমার মনে হয় ওনাকে দলের রাজনীতির ঊর্ধ্বে কোথাও স্থান দিতে হবে। ওকে। হ্যাঁ, উনি যে দলের লোক ছিলেন, ওই দলটা ওনার নামে এখনো অনেক কিছু করছে। ওনার ওনাকে মানে আপন করে নিতে চাইছে, দখল করে নিতে চাইছে। ওইটা হয়তো ঠিক নয়। আমার মনে হয় এমন একজন রাজনৈতিক নেতাকে আমাদের মানে জনসাধারণের একটা সম্পত্তি, ঠিক আছে, সম্পত্তি, এই এই ইয়া। মানে সাধারণ অর্থে বলছি না, একটা রাইট। আহ, আদর্শ হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। রাইট। উনি রাইট। শেখ মুজিব যেন সবার হন ওকে। বাংলাদেশের ভিতরে, এটা আমার মনে হয়। আচ্ছা, সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, এবং এই অঞ্চলে চীন, দক্ষিণ এশিয়ার মধ্যে গত কয়েকদিন আগে চীনের সাথে ভারতের একটি প্রায় যুদ্ধ যুদ্ধ অবস্থা, তারপরে চীনের সাথে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলির, বিশেষ করে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান তো বটেই, যে একটা আন্তঃসম্পর্ক বাড়া, সেটা নিয়ে কিন্তু একটা টেনশন আসলে কাজ করতেছে। হুম। এর মধ্যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে যত ভালো মনে করা হয়েছিল গত 1 বছরের মধ্যে দিয়ে, সেটি আবার এই ধরনের বলা যেতে পারে তত উষ্ণ আর নাই। তত উষ্ণ না থাকার পেছনে দু একটি বড় কারণ বাংলাদেশ থেকে আসলে খুব অফিসিয়ালি না বলা হলেও কিন্তু এরকম বলা হইতেছে, সেটা হচ্ছে যে যে নাগরিকত্বের যে আইন করা আসামে, ওইটার একটা, তারপরে হচ্ছে
তিস্তার পানি অবশ্যই একটা বড় ব্যাপার, বাণিজ্য অসমতার কথাও কিছু রয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব উনি বাংলাদেশ সফর করলেন, এখন কেন বাংলাদেশ সফর করেছেন সেটি নিয়ে ভারতীয় পত্রপত্রিকাগুলি একরকম ভাবে লিখেছে, বাংলাদেশের পত্রপত্রিকাগুলি আরেক রকম ভাবে লিখেছে। বলা হয়েছে যে ভারতের যে রাষ্ট্রদূত আছেন ঢাকায় নিযুক্ত, তিনি বেশ কিছুদিন ধরে চেষ্টা করেও আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারছেন না। এদিকে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শেখ হাসিনার সঙ্গে 15 মিনিট ফোনে কথা বলেছেন, চীন ইন্টারেস্ট দেখাচ্ছে বাংলাদেশের সঙ্গে। সেই সব কিছু মিলে টিলে আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? বলা হয়েছে যে পররাষ্ট্র সচিব অফিসিয়ালি যে ভার্সনটা আমরা পেয়েছি সেটি হচ্ছে যে ভ্যাকসিন আবিষ্কার যদি ইন্ডিয়া করে বা ভ্যাকসিন যদি ইন্ডিয়াতে তৈরি হয় সেটাতে বাংলাদেশের অধিকার সবার আগে থাকবে, সেরকম একটি কথা বলেছেন। কিন্তু আমরা এর পিছনে বা এর পেছনের রাজনৈতিক জায়গাটুকু যদি একটু বা যে পারস্পরিক সম্পর্কের জায়গাটা যদি একটু বলেন, সেটা যদি মানে আমরা এটা শুনি। যেমন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলি যে বিষয়টা নিয়ে বেশি আপত্তি ইদানিং করতেছে ভারতের ব্যাপারে, সেটা হচ্ছে যে ভারত খুব বেশি বিগ ব্রাদার রোলটা প্লে করতে চাচ্ছে এই অঞ্চলে, এবং যেটা অনেকের কাছে মনে হচ্ছে যে একটু বাড়াবাড়ি হচ্ছে। তো বাংলাদেশ ভারতের সম্পর্কের জায়গাটা থেকে যদি আপনি একটু বলেন, বা অতি ডানপন্থী সরকার ভারতে আসার কারণেও হয়তো কিছুটা ভারসাম্য নষ্ট হয়েছে কিনা। বাবরি মসজিদের কথা আমার অবশ্য বলাই উচিত, যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা, কাজ শুরু করা, সেই সবকিছুই আসলে এক ধরনের একটা বাড়তি টেনশন সৃষ্টি করেছে কিনা। ভারতীয় উপমহাদেশের মানচিত্র যদি দেখি তাহলে আমাদের মানতে হবে যে আসলে কিন্তু ভারত হচ্ছে সেই এলাকার বড় ভাই, দাদা, অথবা ডন, অথবা যাই বলেন না, কারণ সেরকম ভাবে কোনো ভারসাম্য নেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ভূমিকাটা কিছু পরিমাণে কিন্তু স্বাভাবিক যে ভারতবর্ষে খুব বড় একটা ভূমিকা থাকবে উপমহাদেশের ভিতরে। আর পাড়াপড়শিরা, পাকিস্তানিরা, বাংলাদেশিরা, শ্রীলঙ্কান, নেপালি, যে অনেক সময় ভারতবর্ষের ব্যবহারে নারাজ হবে, এটাও আমি কিছুটা স্বাভাবিক মনে করি। যদিও এখন দেখা যাচ্ছে যে আগে এক ধরনের ভারসাম্য ছিল, বন্ধুত্ব, এমনকি বন্ধুত্ব ছিল বাংলাদেশ আর ভারতের মাঝখানে, আপনি যেটা বলছিলেন সেটা অনেকটা নষ্ট হয়ে গেছে অথবা নষ্ট হয়ে যাচ্ছে। আর চায়নার হস্তক্ষেপ ওটাতে বিরাট বড় একটা ভূমিকা করছে নিশ্চয়, কারণ চায়না থেকে অনেক ধরনের ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে। আমি ঠিক জানি না, আমি তো রাজনীতিবিদ নয়, আমি অর্থনীতিও ভালো করে বুঝি না, কিন্তু আমার একটা ধারণা হয়েছে যে ইনভেস্টমেন্টগুলো চায়না থেকে যেগুলো আসছে, ভারতের ইনভেস্টমেন্ট সে মানে কয় গুণ বেশি আর কি। অনেক কিছু আসছে চায়না থেকে আজকাল, আর তাতে যে চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে, সমৃদ্ধ হবে, সেটা তো আমরা বুঝতেই পারছি। আর ভারতের সঙ্গে দেখা গেল যে শুধু বাংলাদেশ নয়, নেপালে অনেক রকমের অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। এটা কিছুটা হয়তো আজকালকার ভারতবর্ষের সরকারের জন্য, আমরা আমেরিকায় ইউএসএতে যেমন দেখছি আমেরিকা ফার্স্ট পলিসি, হ্যাঁ, এরকম মানে আজকালকার দুনিয়ার অনেক দেশে তো দেখছি এরকম একটা বিকাশ। আমি বলবো ভারতবর্ষেও কিছুটা হয়েছে এরকম, যে ভারতবর্ষীয়রা প্রথমে ভারতবর্ষ দেখছে, আর তারপর পাড়াপড়শি আমাদের বাংলাদেশ আমাদের কি ধর। রাইট।